মাঝ পথে কি করতে পারি, স্থগিত রাখতে পারি। দুইটা ক্ষেত্রে আমরা স্থগিত রাখতে পারি। একটা হলো ওই যে যে দুটি আদালতের কথা বললাম, 26 নম্বর বিধি থেকেও খুব ইম্পর্টেন্ট বিধি, এখান থেকে প্রশ্ন হইতে পারে। 22 নম্বর বিধিতে একেবারে মোস্ট ইম্পর্টেন্ট বিধি, সেক্ষেত্রে ওই যে কথা আমরা বলছি যে 2 মাসের অধিক হলে আপনাকে কিন্তু কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। 2 বছরের নিচে হলে কোনো কারণ দর্শানোর নোটিশের প্রয়োজন নাই, খুবই ইম্পর্টেন্ট কথা। 22 নম্বর বিধি থেকে প্রশ্ন হয়। আমাদের প্রশ্ন আর একটা হয়, সেটা হচ্ছে 30 নম্বর বিধি থেকে প্রশ্ন হয় জারি করার অর্থ পরিশোধের জারি করার পদ্ধতি কি। অলরেডি আমরা বলেছি যে অর্থ পরিশোধ করার জন্য ডিগ্রিটাকে এক্সিকিউশনের ক্ষেত্রে আপনি দুইটা পদ্ধতি অবলম্বন করে থাকে। একটা হলো অর্থটা পরিশোধ করার জন্য দায়ীকে কারাগারে আটক রাখতে পারে, নাম্বার 2 হচ্ছে ক্রোক বা সম্পত্তির নিলাম বিক্রি করতে পারে বা উভয়ভাবে জারি করতে পারে। খুব একটা গুরুত্বপূর্ণ সেকশন আমাদেরকে আছে, 51 নম্বর সেকশন। আমরা 51 নম্বর সেকশন দেখেছি বা পড়েছি। এই ডিগ্রি এক্সিকিউশনের ক্ষেত্রে মোট 5টা উপায়ে ডিগ্রিটাকে এক্সিকিউশন করা যায়। ঠিক একইভাবে যদি ডিগ্রিভুক্ত সম্পত্তিটা অর্পণের মাধ্যমে, কোনো সম্পত্তি ক্রোক বা বিক্রয়ের মাধ্যমে, দিনাদারকে গ্রেপ্তার বা কারাগারে আটকের রাখার মাধ্যমে, রিসিভার অ্যাপয়েন্টের মাধ্যমে বা অন্য কোনো পন্থার মাধ্যমে কোর্ট দিতে পারে। এই পদ্ধতির মধ্যে দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করে হচ্ছে অর্থ পরিশোধের ডিগ্রির ক্ষেত্রে 30 নম্বর বিধি, এখান থেকে প্রশ্ন হয়। সেটা হচ্ছে আচ্ছা আমাকে একটু সময় লাগতে পারে, আমরা 21 আদেশটাকে শেষ করতে যাচ্ছি, আপনারা কি বলেন, অর্ধেক পড়াবো নাকি তানজিরকে দুইটা ভাবে এক্সিকিউশন করতে পারবেন। নাম্বার 1, ওই যে ব্যক্তি টাকাটা দিচ্ছে, দেনাদার যাকে আমরা বলছি, তাকে কি করতে পারে, কারাগারে আটক রাখতে পারে। নাম্বার 2 হচ্ছে সম্পত্তি ক্রোক বা নিলামের মাধ্যমে বিক্রি করে আদেশ চাইতে পারে। সুনির্দিষ্টভাবে অস্থাবর সম্পত্তি ডিগ্রিটা এক্সিকিউশন করতে পারে 31 নম্বর বিধি, এখানেও খুব ইম্পর্টেন্ট। তাহলে 30 নম্বর বিধিতে আপনাকে দুইটা কথা মনে রাখতে হচ্ছে, হয় আটক রাখবে অথবা সম্পত্তি ক্রোক বা নিলামে বিক্রয়ের মাধ্যমে করবে। কি ক্ষেত্রে? অর্থ পরিশোধের মোকদ্দমার ক্ষেত্রে। 21 নম্বর আদেশে 30 নম্বর বিধি শুধুমাত্র অর্থ পরিশোধের ডিগ্রির ক্ষেত্রে কিন্তু আমরা বলছি। আর সুনির্দিষ্টভাবে অস্থাবর সম্পত্তির ডিগ্রি করার ক্ষেত্রে 31 নম্বর বিধিতে আলোচনা করা হয়েছে, অর্থাৎ ডিগ্রিটি কোনো সুনির্দিষ্টভাবে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে সম্পত্তি বাজেয়াপ্ত করে যেই পক্ষের অনুকূলে রায় দেওয়া হয়েছে সেই পক্ষের অনুকূলে অর্পণ করতে পারে, অথবা সম্পত্তি আটক রাখতে পারে, দেনাদারকে ক্রোক করতে পারে, সম্পত্তি ক্রোক করে উভয় প্রকারে ডিগ্রি দিতে পারে। তবে এই ক্ষেত্রে আমাদের বারবার বলা হচ্ছে যে আপনি কোন ক্রোক 6 মাস বলবৎ হয়েছে, সেক্ষেত্রে ডিগ্রিটি অমান্য না করলে ডিগ্রিটি প্রকৃত সম্পত্তি বিক্রির জন্য আবেদন করা হয়ে থাকে। সর্বোচ্চ কয় মাস সময়? তাহলে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রকৃত 6 মাসের মধ্যে বিক্রি করার জন্য আপনি আবেদন করতে পারবেন অ্যাকর্ডিং টু 31 নাম্বার বিধি অনুযায়ী। তাহলে মানি সুটের কথা আমরা বললাম যে পেমেন্ট অফ মানির ক্ষেত্রে ডিগ্রি এক্সিকিউশন দুই ভাবে করে। অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে ডিগ্রি এক্সিকিউশনের বিভিন্ন প্রকারে দেখছি। একটা হচ্ছে সম্পত্তিটাকে, অস্থাবর সম্পত্তিটাকে বাজেয়াপ্তকরণ করতে পারে, ডিগ্রি দায়িত্ব দেওয়ানি কারাগারে আটক রাখা হইতে পারে, সম্পত্তিটাকে ক্রোক করতে পারে, উভয় প্রকার জারির মাধ্যমে করতে পারে। তবে ক্রোকের ক্ষেত্রে বলছি যে অস্থাবর সম্পত্তি যেহেতু, সেক্ষেত্রে আপনি 6 মাস সময় নেন। এই 6 মাসের মধ্যে আপনি যদি না পাওয়া যায় তাহলে এটাকে বিক্রি করে বিক্রিলব্ধ অর্থ দিয়ে পরিশোধ করে ফেলেন। আবার একইভাবে সুনির্দিষ্ট ডিগ্রিটাকে দাম্পত্য জীবন পুনরুদ্ধার বা নিষেধাজ্ঞার জন্য ডিগ্রিটা হতে পারে। আমাদের একটা প্রশ্ন এসেছিল যে দাম্পত্য জীবন পুনরুদ্ধারের জন্য কি ডিগ্রি এক্সিকিউশন করা যায়? সুনির্দিষ্ট কার্য সম্পদের জন্য, দাম্পত্য জীবন পুনরুদ্ধারের জন্য। আপনি দাম্পত্য পুনরুদ্ধারের জন্য মামলা করেছেন, আপনার পক্ষে রায় পেয়েছেন, কিন্তু বউকে তাও দেয় না শ্বশুর, সেটাও এক্সিকিউশন করার জন্য আপনি দাম্পত্য জীবন পুনরুদ্ধারের জন্য সম্পত্তি ক্রোক চাইতে পারেন। চুক্তি সুনির্দিষ্ট কার্যকরের জন্য দিওয়ানি, শ্বশুরকে দিওয়ানি কারাগারে আটক বা সম্পত্তি ক্রোকের মতন ঘটনা ঘটাতে পারেন। দরকার নাই এসব কাজ করা, তাই না? বউ দিলে দিলে, না দিলে। রুল অ্যাড হয়েছে স্যার, হ্যাঁ, রুল একটা অ্যাড করছে 30 এর এ। কি অ্যাড করেছে বলেন তো ভাইয়া? 30 এর এ একটা বিধি সংযুক্ত করছে। জি, কি এটা একটু বলেন না। না, ওইটা আমি জানতে চাচ্ছিলাম আর কি। স্পেশাল প্রভিশন অফ ডিগ্রি অ্যামেন্ডমেন্টটা আমার কাছে এই মুহূর্তে নাই। ও আচ্ছা, অ্যামেন্ডমেন্ট জি স্যার। আমি অন্য একটা রুমে আছি,
অ্যামেন্ডমেন্টটা অন্য একটা রুমে আছে, যে রুমে আছে ওই রুমে গেলে আর পড়াইতে পারবো না একবারে। এখানে 6টা বিধান দেওয়া আছে স্যার। কি কি বলেন না ভাইয়া? 6টার মধ্যে 1 নম্বর দেওয়া আছে, ডিগ্রির অর্থ আংশিক বা সম্পূর্ণ পরিশোধ করলে আদালত ডিগ্রি দ্বারা আবেদন করবে ডিগ্রি দায়িককে দেওয়ানি আটক এটা মুক্তি দিবে। হ্যাঁ নির্দেশ দিতে পারেন, দেওয়ানি আটকের নির্দেশ দিতে পারেন। এর মেয়াদ হবে অর্থ পরিশোধ করা পর্যন্ত অথবা 6 মাস। ওকে। 2 নম্বর দেওয়া আছে, ডিগ্রি দায়িককে দেওয়ানি কারাগারে আটক রাখার জন্য খরচ সরকার বহন করবে। ওকে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন মনে পড়ছে, গুরুত্বপূর্ণ। জি বলেন, তারপরে বলেন। 3 নম্বর দেওয়া আছে স্যার, শিশু মানসিক অসুস্থ, দেউলিয়া অথবা উত্তরাধিকার সূত্রে মূল ডিগ্রি দায়িককে স্থলাভিষিক্ত করে বিরুদ্ধে প্রযোজ্য হবে না আর কি। ওকে। শিশু দেউলিয়াদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আর কি। 4 নম্বর দেওয়া আছে, দেওয়ানি কারাগারে আটক বা ডিগ্রি দায়িকের যদি ডিগ্রিকৃত অর্থের 25% পরিশোধ করে এবং বাকি 60 দিনের মধ্যে পরিশোধের যে মুচলেখা দেয় তাহলে সেটা আদালত থেকে তাহলে মুক্তি দেবে। 5 নম্বর দেওয়া আছে, ডিগ্রি দায়িককে একবার পূর্ণ মেয়াদে বা 6 মাস দেওয়ানি কারাগারে আটক রাখা হলে ওই একই ডিগ্রির জন্য তাকে আর গ্রেফতারি করা যাবে না, সেকেন্ড ভাবে গ্রেফতার করা যাবে না, সেকেন্ড পানিশমেন্ট হবে না। ওকে। এইটা হলো আমার মনে পড়েছে, সেটা হলো এটা হুবহু কপি করেছে অর্থঋণ আইন থেকে, বুঝছেন? অর্থঋণ 2003 সালের যে ডিগ্রি এক্সিকিউশন সেখান থেকে হুবহু কপি করেছে। এখন যে বিষয়টা ছিল সেটা হলো আমাদের আগে আপনার সিভিল মামলার ক্ষেত্রে যদি দায়িত্বকে এই যে কথা বলছি অর্থ পরিশোধের ডিগ্রির ক্ষেত্রে দেওয়ানি কারাগারে আটক রাখতে পারে বা সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি 31 নম্বর বিধি করলাম যে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি ডিগ্রি এক্সিকিউশনের জন্য আপনার অস্থাবর সম্পত্তিটা বিক্রি করতে পারে, বাজেয়াপ্ত করতে পারে বা দায়িত্বকে কারাগারে আটক রাখতে পারে। এই ঘটনাটা ঘটেছে কি বিভিন্ন জেলার অর্থাৎ জেলে যে কারাগারের যে কর্তৃপক্ষ আছে এখানে একটা আইন ছিল। সে আইনটা হলো সিভিল মামলাতে যদি সিভিল প্রিজন হয়, এই যে 6 মাস 6 সপ্তাহ, সেটার সমস্ত খরচপত্রাদি যেই মামলাতে এই ব্যক্তিকে সিভিল প্রিজন দেওয়া হয়েছে তিনি বহন করবে, অর্থাৎ বাদী পক্ষ বহন করবে। এইটার বিধান ছিল। তো অনেক সময় জেলার সাহেবরা হিসাব করে যে 3 মাস এই ব্যক্তি জেলখানায় আটক রেখেছে, সেক্ষেত্রে আবার বাদীর কাছ থেকে উল্টা টাকা চেয়ে কোর্টে আবেদন করতে জেলাররা, যেহেতু সিভিল মামলা তার পার ডে 3 দিন করে 3 রক্ত খেয়েছে, খরপোশ এত টাকা, মানে বিল এত টাকা, পানি বিল এত টাকা, একেবারে বিরাট। এমনি বাদী মামলা করে টাকা উদ্ধার করতে পারছে না, তার মধ্যে এত বড় একটা লিস্ট বিভিন্ন কোর্টে এইটা দেখা গেছে। আমি একটা কোর্টে পেয়েছিলাম যে উনি খরপোশ চেয়েছেন, আইনে তো ছিল, উনি তো চাওয়া তা অবৈধ না, সেটাই নতুন করে যুক্ত করে দিয়েছে। আমার কাছে মনে হয়েছে সরি এখন একেবারে ক্লিয়ার যে ওইটাতে আপনাকে সরকারি বহন করবে। দ্বিতীয় হচ্ছে মানে আমাদের এই সুনির্দিষ্ট কোনো নিয়ম ছিল না যে ডিগ্রি এক্সিকিউশনের টাকা কত পরিশোধ করলে বা পরিশোধ করলে তাকে জামিন দেওয়া হবে। কেউ এমনি জামিন দিয়ে দিত, যে সিভিল মামলা আবার কিসের আটক, জামিন দিয়ে দিত। তাহলে দেখা যাচ্ছে ডিগ্রি দেওয়ার কোনো টাকা পয়সাই পেত না। আবার দেখা যাচ্ছে হচ্ছে এমন কঠোর মাঝে মাঝে হইতো যে টাকা না দেওয়া পর্যন্ত 6 মাস পর্যন্ত জেল থাকবে। এটা কঠোরতা হতো, এক একটা কোর্ট এক এক ধরনের ব্যাপার স্যাপার ঘটাতো। সেক্ষেত্রে 30-এর এই যে কথা অ্যামেন্ডমেন্ট 30-এর যে অ্যামেন্ডমেন্ট এনেছে, খুবই গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট আমার কাছে পড়েছিলাম এবং মনে হচ্ছে একেবারে স্পেসিফিকলি যে এটা ঘটনা ঘটেছে যে কিছু অ্যামেন্ডমেন্ট এনেছে। এই অ্যামেন্ডমেন্ট থেকে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে যে 25% টাকা দিলে বেল পেতে পারে, আর সময় দিতে পারে 60 দিন, প্রতিশ্রুতি দিবে, অঙ্গীকার দিবে যে বাকি টাকাগুলো দিয়ে দিবে, বিশেষ করে অর্থের মোকদ্দমার ক্ষেত্রে। তারপরে হচ্ছে সকল প্রকার যে এই যে যিনি ভিতরে থাকবেন তিনি তার খরচপত্রাদি সরকার বহন করবে। এই সংক্রান্ত জায়গা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। অনেক ধন্যবাদ মোফাজ্জল ভাই এবং রায়হান ভাইকে, সুন্দরভাবে একজন ধরায় দিচ্ছেন আর একজন বলেছেন। আমার কাছে যে বইটা আছে ওই যে আর বই পড়ছি আমি, কি নাম
আমার কাছে অ্যামেন্ডমেন্ট বইটা নাই। তো যার ফলে আমি মিস করে যাচ্ছিলাম। যখনই কোনো কিছু মিস হয়ে যাবে সাথে সাথে আপনারা বলার চেষ্টা করবেন, ভাইয়া এই জায়গায় এটা ছিল বা এটা এইভাবে আমরা আলোচনা করতে পারি কিনা, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো এই জায়গাগুলোতে আর দেওয়ানি যে কথাগুলো আমাদের আর যেগুলো আছে সেগুলো থেকে বেশি প্রশ্ন করে না। প্রশ্ন সবচেয়ে বেশি যেখান থেকে করে সম্পত্তি ক্রোক কিভাবে হয়, 54 নম্বর বিধি থেকে একেবারে প্রশ্ন হয় স্থাবর সম্পত্তি ক্রোক কিভাবে করবে। ওই যে 5টা উপায় বলেছি আমি, 5টা উপায়ের মধ্যে একটা উপায় হচ্ছে অ্যাটাচমেন্ট অফ দ্য ইমুভেবল প্রপার্টি। ডিগ্রি এক্সিকিউশনের আগেই সম্পত্তিটাকে ক্রোক করতে পারে। স্থাবর সম্পত্তি ক্রোকের জন্য দায়িত্বযুক্ত সম্পত্তি হস্তান্তর বা কোনোভাবে দায়গ্রস্ত করতে অথবা ব্যক্তিকে হস্তান্তর করার জন্য আপনার নির্দেশ দিতে পারে। স্থাবর সম্পত্তি কিন্তু অ্যাটাচ করতে পারে, সেটার ক্ষেত্রে একটা নিয়ম আছে। এই আদেশটা অবশ্যই ঢোল শহরত দ্বারা প্রচলিত কোনো পদ্ধতিতে ঘোষণা করতে হবে এবং আদেশটা নকলটা একটা নির্দিষ্ট জায়গায়, মানে যেই জায়গায় সম্পত্তি অবস্থিত সেই জায়গায় টানায় দিয়ে আসতে হবে। এখান থেকে প্রশ্ন হয় স্থাবর সম্পত্তি ক্রোক করার পদ্ধতিটা কি, কোথায় আলোচনা করা হয়েছে 21 নম্বর বিধিতে 54 নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে। এরপরে ডিগ্রি মিটানোর বা ক্রোককৃত সম্পত্তি কিভাবে রিমুভ করবেন, অ্যাটাচমেন্টটাকে কিভাবে রিমুভ করবেন, স্যাটিসফ্যাকশন অফ দ্য ডিগ্রি। সেক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে ডিগ্রির টাকা বা খরচের টাকা যদি আপনি জমা দিয়ে দেন তাহলে অন্য কোনো উপায় আদালত কি করতে পারে, এই ডিগ্রিটাকে পরিবর্তন করে দিতে পারে, রদ করতে পারে। কত প্রশ্ন আসতে পারে যদি সম্পত্তি টাকা পরিশোধ করা হয় সেক্ষেত্রে ডিগ্রি ক্ষেত্রে, অ্যাটাচমেন্ট যদি করা হয় কোনো সম্পত্তি সেক্ষেত্রে রিমুভ করা হবে কত নম্বর বিধি অনুযায়ী 21 নম্বর আদেশে 95 নম্বর বিধিতে এই রিমুভালের বিষয়টা অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিধিগুলো আলোচনা করা হবে সেটা হচ্ছে যে নিলাম সংক্রান্ত বিক্রয় সংক্রান্ত সাধারণ যে নিয়ম, অর্থাৎ 64 নম্বর সেকশন থেকে 73 নম্বর সেকশনে এটা আলোচনা করা হয়েছে। প্রকৃত সম্পত্তি বিক্রয় বা বিক্রয়লব্ধ অর্থ ব্যক্তিকে প্রদানের আদেশ দেওয়ার ক্ষমতা কার আছে, 64 নম্বর বিধিতে সেটা আলোচনা করা হয়েছে। আদালত প্রকৃত সম্পত্তি বিক্রি করে বা বিক্রয় অর্থ পরিশোধ করার জন্য শুধুমাত্র আদালতই কিন্তু এটা নির্দেশ দিতে পারে, আর কেউ নির্দেশ দিতে পারে না। 21 নম্বর বিধির 64 নম্বর বিধি থেকে প্রশ্ন হতে পারে। তারপর 65 নম্বর বিধি আছে কার দ্বারা এবং কিভাবে নিলাম পরিচালিত হবে, খুবই গুরুত্বপূর্ণ। দুইটা ব্যক্তির দ্বারা নিলাম পরিচালিত হয়, আদালতের কোনো কর্মকর্তা বা আদালত কর্তৃক নিযুক্ত অন্য কোনো কর্মকর্তা যাকে ক্ষমতা দেওয়া হয়, এই দুইজনের মাধ্যমে নিলাম অনুষ্ঠিত হবে। নিলামটা কিভাবে ঘোষিত হবে, নিলামটা অবশ্যই প্রকাশ্য ঘোষিত হবে। নিলাম কিভাবে ঘোষিত হয়, 66 নম্বর বিধি থেকে প্রশ্ন হয়, নিলামটা অবশ্যই প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হবে এবং নিলাম বিক্রি করার জন্য একটা ইস্তিহার প্রকাশ করা হবে। সেই ইস্তিহারে যে খবরের পত্রিকায় নিলামের বিক্রির স্থান, সময়, কাল, সম্পত্তির ধরন, সম্পত্তির রাজস্ব কোনো ভূমি আছে কিনা, তার রাজস্ব ধার্য পরিমাণটা কত, সম্পত্তি দায়গ্রস্ত কত পরিমাণ, টাকা উদ্ধারের পরিমাণ কতটুকু ইত্যাদি নিয়ে একটা ইস্তিহার প্রকাশ করা হয়। ইস্তিহারের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে স্থাবর সম্পত্তি বিক্রি ক্ষেত্রে ইস্তিহার প্রকাশের 30 দিনের মধ্যে সময় দিতে হবে। অর্থাৎ আপনি যে ইস্তিহার প্রকাশ করলেন নিলামে বিক্রি করার জন্য আপনাকে 30 দিনের সময় দিতে হবে। অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে 15 দিনের সময় দিতে হবে। অর্থাৎ আপনি যে কোনো ইস্তিহার মানে বিজ্ঞপ্তি প্রকাশ করলেন যে এই সম্পত্তিটা নিলামে বিক্রি করা হবে, স্থাবর সম্পত্তিতে ওই নিলামের যে আপনার ইস্তিহার প্রকাশ করলেন বা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলেন, সহজভাবে যদি বলি যে নিলামের পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলেন, সেক্ষেত্রে আপনাকে সময়সীমা দিতে হবে এই বিজ্ঞপ্তি প্রকাশের 1 মাস। এই জায়গা থেকে প্রশ্ন হবে। এবং অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে আপনাকে সময় দিতে হবে 15 দিন। যদি এই সময়গুলোর মধ্যে নিলাম বিক্রি 30 দিনের বেশি মেয়াদের জন্য মুলতবি রাখা হয়, 30 দিন অতিক্রান্ত হয়ে গেছে, মানে নিলাম বিক্রি করার জন্য 1 মাস সময় দিয়েছেন, সেখান থেকে আবার 30 দিন অতিক্রান্ত হয়ে গেছে, বেচা বিক্রি হয়নি, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আবার নতুন করে কি করতে হবে, ইস্তিহার প্রকাশ করতে হবে, যদি না দায়িত্ব বর্জন না করে। সুতরাং আপনার বেশি দিন হলে নতুন করে আপনাকে কিন্তু ইস্তিহার দিতে হবে, 69 নম্বর সেকশনে আছে। তো 67 নম্বর সেকশন এবং 69 নম্বর সেকশন থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি।